হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে গ্লোবাল মার্কেট কীরকম যাচ্ছে আজকের ডেটে, এবং তার সাথে সাথে এই যে ইউএসের সাথে যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হচ্ছে সেই জিনিসটা কোন দিকে যাচ্ছে, এবং কিছুটা এই ট্যারিফ ওয়ার সংক্রান্ত বিষয়গুলো নিয়ে ডিসকাশন করব। তো যাই হোক, সেই ডিসকাশনটা শুরু করার আগে সবার প্রথমে আমি সোজা চলে যাচ্ছি আমার কম্পিউটার স্ক্রিনে, এবং কম্পিউটার স্ক্রিনে গিয়ে প্রথমে আমরা আজকের ইন্টারন্যাশনাল যে মার্কেট রয়েছে সেই মার্কেটের কি পরিস্থিতি সেই বিষয়টার দিকে প্রথমে আমরা নজর রাখবো। ওকে, তো প্রথমে আমি সোজা চলে যাচ্ছি আজকের আমি investing.com ইউজ করছি। তো investing.com-এ আমরা যেটা দেখতে পাচ্ছি, এই আমাদের ইন্ডিয়ান মার্কেট আজকের ডেটে বন্ধ আছে ডিউ টু ঈদ। সো প্রত্যেককে ঈদ মোবারক। এখন যে কথাটা বলতে চলেছি সেটা হচ্ছে যে এই ঈদের কারণে আমাদের আজকে যেহেতু মার্কেটটা বন্ধ আছে, তাই আমরা গ্লোবাল মার্কেটটা দেখার চেষ্টা করছি। তো লাস্ট ডে আমরা যেটা দেখেছি, ইউএসের যে মার্কেট ছিল সেখানে একটা বেশ বড় পরিমাণ ফল করেছে 29 তারিখে, যেটা আমি আমার আগের মানে ভিডিওতে বলেছিলাম যে 29 তারিখ থেকে জিওপলিটিক্যাল সিচুয়েশনসের জন্য মানে পুরো পৃথিবী জুড়ে যে মার্কেট আছে সেই মার্কেটের মধ্যে একটা খারাপ পরিস্থিতি তৈরি হতে পারে। তো এটা 29 তারিখে আমাদের যে ইউএসএ মার্কেট ছিল সেখানকার যে ফল বা তার যে ফলটা শুরু হয়েছে সেই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি। এখানে ডাও জোন্স মোটামুটি 1.69% ডাউন ছিল, ন্যাসড্যাক 2.7% ডাউন ছিল, S&P 500 1.97% ডাউন ছিল। বাট দ্যাট ইজ নট সো ইম্পর্টেন্ট বিকজ এটা শুক্রবারের ঘটনা, শুক্রবার দিন এটা হয়ে গেছে। যাই হোক, এরপরে আমি যে জায়গাটায় আসছি সেটা হচ্ছে যে আজকের ডেটে আমরা যেটা দেখতে পাচ্ছি, ড্যাক্স অর্থাৎ জার্মানির যে মার্কেট রয়েছে সেটা 2%-এর কাছাকাছি ফল করেছে। এখন যখন আমি শ্যুট করছি সেই মুহূর্তে মানে ইউকের যে মার্কেট রয়েছে সেটা 1.31% ডাউন। ফ্রান্সের মার্কেট মোটামুটি 1.9% ডাউন। বাদবাকি সমস্ত মার্কেটই মোরলেস, মানে স্পেন থেকে শুরু করে প্রত্যেকটা দেশের যে মার্কেট রয়েছে সমস্ত মার্কেটে মোরলেস ডাউন। সব থেকে বড় প্যানিকটা তৈরি হয়েছে নিকেইয়ের মধ্যে, অর্থাৎ যেটা জাপানের ইন্ডেক্স, এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি 4%-এর কাছাকাছি একটা বিশাল বড় রকমের ডাউনফল। যে ট্যারিফ ওয়ার হতে চলেছে সেই কারণে জাপানের বিভিন্ন কোম্পানির ওপর সেই এফেক্টটা পড়তে পারে বলে সেই রকম একটা অনুমান করে পুরো পৃথিবী জুড়ে যত মার্কেট আছে প্রত্যেকের মধ্যে এই সিনারিওসটা আমরা দেখতে পাচ্ছি। এছাড়া আমরা যদি চায়না মার্কেট দেখি সেটাও ডাউন। হ্যাংসাই মোটামুটিভাবে 1.31%-এর কাছাকাছি ডাউন। তো এই হচ্ছে গ্লোবাল মার্কেটের সিনারিও, এবং যথারীতি গ্লোবালি পুরো মার্কেটগুলোই চাপে রয়েছে এই ট্যারিফ ওয়ারের কারণে। এখন যদি আমরা ইউএস ফিউচার্সের দিকে তাকাই, ইউএস ফিউচার্স অর্থাৎ আজকের ডেটে এই মুহূর্তে যে ফিউচারগুলো ট্রেড হচ্ছে, যেটা সন্ধ্যাবেলায় ওপেন হলে আমরা দেখতে পাবো, সেখানেও মোটামুটি টেক ফিউচার্স 1.5%-এর কাছাকাছি ডাউন, এবং বাদবাকি সমস্ত কিছু মোরলেস ডাউন 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 ডাউন, রাইট? তো সিনারিওসটা খুব একটা ভালো যাচ্ছে না গ্লোবালি। আমি ইন্ডিয়ান পার্সপেক্টিভ থেকে কিছু বলছি না, বিকজ ইন্ডিয়ান মার্কেট অনেকটা ফল করেছিল, তারপরে ছোট্ট একটা বাউন্স করেছে। এখন আমাদের মার্কেট পুরো তাকিয়ে আছে 2 তারিখের ট্যারিফের দিকে, যে কি লেভেল অফ ট্যারিফ ওয়ার হয়। তো সেই বিষয়টাকে মার্কেট ফ্যাক্টর করার চেষ্টা করবে, এবং সেকেন্ডলি যে জিনিসটা ফ্যাক্টর করার চেষ্টা করছে সেটা হচ্ছে যে আমাদের এই মার্কেটের মধ্যে যে আর্নিং সিজন আসছে সেই আর্নিং সিজনে কি হতে চলেছে, রাইট? তো এই দুটো বিষয় নিয়ে কিন্তু আমাদের মার্কেটও কিছুটা হলেও চাপে থাকবে। তো এটাই হচ্ছে বিষয় এই মুহূর্তের জন্য। এরপরে আমি আসছি এছাড়াও আরেকটা যে ফ্রন্ট রয়েছে, অর্থাৎ যেটা নিয়ে আমি ডিসকাশন করব বলেছিলাম, সেটা পুরো পৃথিবীর ম্যাপটাকে ধরেই ডিসকাশনটা করব। সেটা হচ্ছে যে এই যে ওয়ার লাইক সিচুয়েশনসটা তৈরি হয়েছে, এটা কেন তৈরি হয়েছে এবং এই জিনিসটা কিভাবে ইম্প্যাক্ট ফেলতে পারে, রাইট? তো আমরা দেখতে পাচ্ছি এখন পৃথিবীর একটা ম্যাপ। আমি ম্যাপটাকে যদি একটু ছোট করি তাহলে যেটা দেখা যাচ্ছে, এই জায়গায় আমাদের ইন্ডিয়া রয়েছে, এই জায়গায় সৌদি আরবিয়া, ইরান, আর এখানে রয়েছে ইয়েমেন। এবং এই যে অঞ্চলটা আমি যদি একটু জুম করি, এই অঞ্চলটাকে বলা হয় রেড সি। এই অঞ্চলটার একটা বিশাল বড় রকমের গুরুত্ব আছে। এখানে ইয়েমেন আছে, এখানে ওমান আছে, এবং তাছাড়াও এই জায়গাটায় আমার ইরান রয়েছে, রাইট? আর আমরা যদি দেখি এইটা হচ্ছে দুবাই, এবং তার সাথে এখানে ইউনাইটেড আরব এমিরেটস, এবং এটা হচ্ছে সৌদি আরবিয়া বা আরবের যে কান্ট্রি সেটা।
এখন যেটা মেইন ব্যাপার সেটা হচ্ছে পুরো পৃথিবী জুড়ে যে ট্রান্সপোর্টেশন সিস্টেমটা আছে, এই ট্রান্সপোর্টেশন সিস্টেমটা অ্যাকচুয়ালি চলে হচ্ছে জলপথের মাধ্যমে। কেন? কারণ হচ্ছে ফ্লাইটের থ্রুতে যদি করি আমরা অতটা পরিমাণ মাল ট্রানজাকশন মানে নিয়ে যাওয়া নিয়ে আসা ইত্যাদির অসুবিধা থাকে, বাট জলপথে যে কোনো জিনিসকে ফ্লোট করে ইজিলি নিয়ে যাওয়া যায়। সেই কারণে 1800 শতকের দিক থেকেই যে মানে ইউরোপিয়ানরা মূলত জলপথটা ডিসকভারিতে বেশ ভালো রকমের মন দিয়েছিল এবং তারপরে তারা সেইভাবেই জলপথটাকে ইউজ করতো। তো এই যে ইউরোপের যে এরিয়াটা রয়েছে যেখানে আমরা গ্রিস, ইটালি, ফ্রান্স, অস্ট্রিয়া, জার্মানি, পোল্যান্ড, বেলারুস, রোমানিয়া, ইউক্রেন, ডেনমার্ক, ইউকের পোর্শনটা রয়েছে, এই যে পোর্শনটা রয়েছে এরা আগে পুরো পৃথিবীকে ডমিনেট করতো। আমরা জানি আমাদের দেশও মোটামুটিভাবে মানে ইউকের অধীনেই ছিল দীর্ঘদিন, রাইট? তো যাই হোক না কেন, যেটা মেন কথা সেটা হচ্ছে এই অঞ্চলে একটা বেশ বড় রকমের আধিপত্য থেকেছে এবং এরা পৃথিবীর হিস্ট্রিতে বেশ বড় রকমের একটা চেঞ্জেস এনেছে দীর্ঘদিন ধরে। এরপরে আসে হচ্ছে ইউএসএ। এখানে রয়েছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বা ইউএসএ, এবং সেখানে আমরা ইউএসএর মধ্যে দেখতে পাচ্ছি যে তারা এখন পুরো পৃথিবীকে ডমিনেট করছে, বা বিগত আমি 100 বছরের বা 150 বছরের হিস্ট্রি যদি দেখি সেখানে ইউএসএ মূলত পৃথিবীকে ডমিনেট করেছে এবং তার আগের পার্টটাতে পুরোপুরিভাবে ইউকে ডমিনেট করেছে, রাইট? এখন আমি যে কথাটা বলতে চলেছি, যেটা সব থেকে ইম্পর্টেন্ট জায়গা আমাদের এই ইন্ডিয়া থেকে শুরু করে এই যে এরিয়াটা রয়েছে, যেটা মূলত হচ্ছে এশিয়া বলা হয়, ইন্ডিয়া, পাকিস্তান, আফগানিস্তান, ইরান, থাইল্যান্ড, মায়ানমার, সাথে অস্ট্রেলিয়াকেও, মানে অস্ট্রেলিয়া আলাদা একটা কন্টিনেন্ট ইটসেলফ, বাট আমি স্টিল যেটা বলতে চাইছি সেটা হচ্ছে চায়না থেকে শুরু করে এই যে পুরো এরিয়াটা, এই পুরো এরিয়াটার সাথে যদি জলপথে চুক্তি করতে হয় ইউরোপের, তাহলে একটাই মাত্র ওয়ে, রাইট? একটা ওয়ে হচ্ছে এদিক দিয়ে ঘুরে গিয়ে এই দিক বরাবর গিয়ে আমাদের অ্যাকচুয়ালি মানে এই আফ্রিকাটাকে টোটালি বাইপাস করে এই সাইড দিয়ে গিয়ে এখানে গিয়ে বিজনেস করা। আর সেই জায়গাটা বা এই যে অঞ্চলটা রয়েছে, এই যে সমুদ্র বেষ্টিত এই যে জায়গাটা রয়েছে, এটা হচ্ছে প্রচণ্ড ডিপ সি, এবং এই ডিপ সি এর মধ্য দিয়ে ট্রান্সপোর্টেশন করাটা খুব একটা ইজি হয় না অল টাইম, ওকে? এবং এখানে ঝড় থেকে শুরু করে আদার্স বিভিন্ন রকম প্রবলেমস তৈরি হয়। মাঝখানে সাউথ আফ্রিকার এরকম জায়গায় বারমুডা ট্রায়াঙ্গেলও রয়েছে, যেখানে মানে বেশ ভালো রকমের মানে দুর্ঘটনা ঘটার হিস্ট্রি আছে। তো সেই কারণে এই পথটাকে জেনারেলি এশিয়া থেকে যত ট্রান্সপোর্টেশন সিস্টেম হয় সেটা কিন্তু অ্যাকচুয়ালি প্রবলেমেটিক সিচুয়েশন যদি আমরা এই ঘুরপথটা ইউজ করি। এটা 1800 শতকে, অর্থাৎ মোটামুটিভাবে 1850 1800 সাল নাগাদ প্রত্যেকেই এটা বুঝে গিয়েছিল, বিশেষ করে ইউরোপিয়ান এবং তার সাথে ইউকের যারা বাসিন্দা ছিলেন তারা বুঝে গিয়েছিলেন। সেই কারণে তারা যে কাজটা করেছিলেন, এর মাঝে এই যে অঞ্চলটা রয়েছে রেড সি, এই রেড সি অঞ্চলটাকে কেন্দ্র করে তারা একটা ক্যানেল তৈরি করেছিলেন, যে ক্যানেলটাকে বলা হয় সুয়েজ খাল, ওকে? যেটা হচ্ছে এই যে অঞ্চলটা দেখছেন, আমি জুম করে নিয়ে যাচ্ছি, দিস ইজ অ্যাকচুয়ালি সুয়েজ ক্যানেল। এই সুয়েজ ক্যানেলটা হচ্ছে আর্টিফিশিয়াল ক্যানেল, যেটা কিন্তু খাল কেটে বানানো হয়েছে, এবং এটা খাল কেটে এই কারণেই বানানো হয়েছে যাতে করে আমরা এই এশিয়ার সাথে একটা ছোট্ট এই যে অঞ্চলটা রয়েছে এই অঞ্চলটার মধ্যে দিয়ে আমরা ট্রান্সপোর্টেশন ব্যবস্থাটাকে করতে পারি। অর্থাৎ আমি যদি জুম আউট করি, যেটা আমি বলতে চাইছি, যদি এশিয়ার সাথে কানেকশন হয় এই দিক বরাবর, তাহলে এই দিক দিয়ে গিয়ে এখানে সুয়েজ খালটাকে যদি আমি অতিক্রম করতে পারি, তাহলে আমি মোটামুটিভাবে গ্রিসের কাছাকাছি জায়গায় পৌঁছে যাচ্ছি, বা ইটালি, স্পেন এই এরিয়াটাতে একদম পৌঁছে যাচ্ছি। সো আমার টোটাল গ্লোবালি যে ট্রান্সপোর্টেশন সিস্টেমটা রয়েছে সেটা করার জন্য এইটাকে বাইপাস করে এতটা ঘুরপথ যাওয়ার কোনো মানে হয় না। তার বদলে আমরা এই ছোট্ট চিকেন নেকের মতো যে জায়গাটা রয়েছে সেই জায়গাটার মধ্যে দিয়ে আমরা এখানে অ্যাকচুয়ালি ট্রান্সপোর্টেশন ব্যবস্থাটা চালাতে পারি, রাইট? অর্থাৎ পুরো এই এরিয়াটাকে সার্ভ করতে পারি, এদের থেকে বিভিন্ন রকম জিনিসপত্র ইম্পোর্ট এক্সপোর্ট যাই করি না কেন সমস্ত কিছু এর মধ্যে দিয়ে চলে। আপনার এখন মনে হতেই পারে যে এই জায়গাটা কেন এত ইম্পর্টেন্ট। তার কারণ হচ্ছে আমরা জানি যে এখানে দুবাই থেকে শুরু করে সৌদি আরবিয়া, ইরান, এরা কিন্তু মূলত হচ্ছে অ্যাকচুয়ালি অয়েল অয়েল আছে এরকম একটা দেশ, রাইট? অয়েল, ন্যাচারাল গ্যাস ইত্যাদি ইত্যাদি জিনিস। তো সেই কারণে অয়েল এক্সপোর্টের জন্য এই জায়গাটা বড় ভূমিকা আছে, রাইট? সুতরাং এই যে ট্রান্সপোর্টেশন সিস্টেমটা আছে এটা ইন্ডিয়ার জন্য প্রচণ্ড ভাইটাল, কারণ হচ্ছে ইন্ডিয়া থেকে কোনো মালপত্র ইত্যাদি যদি ইউএসএতে যেতে হয়, বিশেষ করে পুরো এশিয়া থেকে যেতে হয়, তাহলে এটা হচ্ছে সবথেকে ইজিয়েস্ট এবং শর্টেস্ট রুট।
বাট এই রুটটাকে নিয়েই পুরো পৃথিবী জুড়ে যত খুশি মানে যত ঝামেলা এই রুটটাকে নিয়েই। তার কারণ হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বা ইউএসএ যেটা চায় সেটা হচ্ছে যে এই জায়গাটার উপর নিজের আধিপত্য বজায় রাখতে, তাহলে গ্লোবাল ট্রেডের জন্য এই জায়গার যে গুরুত্ব রয়েছে সেটা তার সম্পূর্ণভাবে নিজস্বভাবে একত্রে মানে আধিপত্য থাকবে। আর এই বিষয়টাকে কেন্দ্র করেই এবং তার সাথে এই যে মিডল ইস্ট যেটাকে বলা হয়, এই এরিয়াটার মধ্যে অয়েলের আধিপত্য থাকার জন্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার একটা বেশ বড় রকমের লোভ আছে। এবং সেই লোভটা থাকার জন্য এবং এই জায়গা যেহেতু গ্লোবাল সাপ্লাই চেনের জন্য এই জায়গার ভূমিকাটা কতটা ইম্পর্ট্যান্ট সেটা আশা করি আপনি এবার বুঝতে পারলেন। এর মধ্যে দিয়ে প্রত্যেক দিন মিলিয়ন বিলিয়ন ডলারের ট্রানজ্যাকশন হয়। এখন সেই ট্রানজ্যাকশনটাকে যদি ডমিনেট করতে হয় বা এটাকে যদি ঠিকঠাকভাবে রাখতে হয় বা পুরো বিশ্বের ওপর যদি আধিপত্য বজায় রাখতে হয়, তাহলে এই জায়গাটার ওপর তার কন্ট্রোল থাকাটা খুব জরুরি। বাট সেই জায়গাতে অ্যাকচুয়ালি সমস্যা তৈরি করছে ইরান, এবং তার সাথে ইরান দ্বারা মানে তৈরি হওয়া প্রচুর এখানে কান্ট্রি রয়েছে যারা অ্যাকচুয়ালি চায় না যে ইউএসএ তাদের কোনো রকম ইন্টারনাল ব্যাপারে হোক বা কোনো কিছুর মধ্যে হোক তারা ইন্টারফেয়ার করুক। বাট ইউএসএ যেহেতু ডমিনেট করতে চায় পুরো পৃথিবীকে, তাই সেই কারণে এখানে এই এরিয়াটাকে নিয়ে একটা কনফ্লিক্ট আছে। যদি আমি কনফ্লিক্টের হিস্ট্রিতে যাই পুরো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তো সেই কারণে আমি ইন ডিটেলসে এই হিস্ট্রিটার মধ্যে যাচ্ছি না, রাদার আমি এটা প্রেফার করছি যে কারেন্ট সিনারিওটা বোঝানোর একটা চেষ্টা করছি। ওকে, তো কারেন্ট সিনারিওতে কি দাঁড়াচ্ছে? কারেন্ট সিনারিওতে এই মুহূর্তে ইরান চিরকালই বিরোধিতা করে এসছে ইউএসএর, এবং সেই কারণের জন্য এই ক্যানেলটার ওপর এই জায়গাটার উপর ইরানের অলরেডি বর্ডারে রয়েছে এবং ইরানের এই জায়গায় আধিপত্যটা বেশ ভালো রকম আছে। আর ইউএসএ এই জায়গাটার উপর আধিপত্য বিস্তার করার জন্য যে কাজটা করেছে, দুটো কান্ট্রিকে তার নিজের ফরে নিয়েছে। একটা হচ্ছে ইসরায়েল, যে এই জায়গাটায় রয়েছে, এবং এই ইসরায়েলের থ্রুতে তারা কিন্তু প্রক্সি হয়ে এই সুয়েজ ক্যানেলটাকে কন্ট্রোল করতে পারে, একদম যেহেতু এটা ইসরায়েল লাগোয়া। ওকে, তো সেই কারণে যেহেতু এই ক্যানেলটার এত বড় গুরুত্ব রয়েছে, সেই কারণে অলরেডি সবসময় সমস্ত কিছু নিয়ে ইসরায়েলের ওপর তাদের একটা বড় রকমের হাত থাকে ইউএসের, যেহেতু এই এরিয়াটাকে ডমিনেট করতে হবে। আর একটা ব্যাপার হচ্ছে এই এরিয়া সব থেকে বড় যে বর্ডার লাইনটা রয়েছে সেটা রয়েছে সৌদি আরবিয়ার সাথে। তো সেই কারণে ইউএসএ সবসময় সৌদি আরবিয়ার সাথে একটা ভালো সম্পর্ক বজায় রাখতে চায়, উইথ রেসপেক্ট টু মানে আর্মস অবধি দেওয়া হয় সৌদি আরবিয়াকে, যাতে করে তারা এখানে সমস্ত কিছু কন্ট্রোল করতে পারে। এখন যে জায়গাটায় সমস্যা হচ্ছে সেটা হচ্ছে ইয়েমেনকে নিয়ে। তার কারণ হচ্ছে সৌদি আরবিয়া কখনোই চায় না যে তার পাশাপাশি ইয়েমেন সবসময় একটা ধনী রাষ্ট্র হয়ে উঠুক, এবং ইয়েমেনেরও একটা বেশ বড় রকমের জায়গা রয়েছে এই এরিয়াটাকে কন্ট্রোল করার জন্য। বাট সৌদি আরবিয়া ম্যাক্সিমাম টাইম ইয়েমেনের সাথে যুদ্ধে লিপ্ত থাকে, দীর্ঘ সময় এদের যুদ্ধের হিস্ট্রি আছে, যাতে করে এবং এই জায়গার যে মানে মেইন যে রিজিম চেঞ্জ বলা হয় বা মন্ত্রিত্ব চেঞ্জ বলা হয়, এই সমস্ত কিছু করার জন্য এই ইয়েমেনের রাষ্ট্রটাকে সারাক্ষণ ধরে মানে যুদ্ধের মধ্যে দিয়েই রাখা হয়, যাতে তারা কোনোভাবেই মাথা চাড়া দিয়ে উঠতে না পারে। এখন ইরান যে কাজটা করে, ইরান বিভিন্ন রকম এখানে সুদান, ইজিপ্ট এবং এই জায়গাতে মানে ইসরায়েলের পাশাপাশি যে সমস্ত এরিয়াগুলো রয়েছে এখানে তারা কিছু গ্রুপকে পুষে রাখে, যাতে করে এই পুরো এরিয়াটার উপর তাদেরও একটা ডমিনেশন থাকে। তো ঠিক সেই রকমই একটা গ্রুপ হচ্ছে হুদিস। আমি হুদিসদের হিস্ট্রিতে যাচ্ছি না। হুদিসদের আইডিওলজিক্যাল থিঙ্কিং যেটা, তারা হচ্ছে সম্পূর্ণভাবে অ্যান্টি আমেরিকান। যখন ইরাকের ওপরেও মানে অত্যাচার করা হয়েছিল বা ইরাকে যখন ইউএসএ গিয়ে যুদ্ধ করেছিলেন ইত্যাদি ইত্যাদি, সেই সময় থেকেই হুদিসরা সম্পূর্ণভাবে আমেরিকা বিরোধী, এবং তাদের এই আমেরিকা বিরোধী মনোভাবটাকে মাথাচাড়া দিয়ে উঠছে আরও বেশি করে রিসেন্ট টাইমে বিকজ অফ ইরান। কারণ ইরান হুদিসদের অস্ত্র শস্ত্র থেকে সমস্ত কিছু এখানে দেয়, পাঠায়, এবং এর সাথে সাথে এই যে এরিয়াগুলো রয়েছে সিরিয়া থেকে শুরু করে এই ইসরায়েলের সন্নিকটে যত আমার রাষ্ট্রগুলো রয়েছে, গাজা থেকে শুরু করে আমরা যদি দেখি এটাকে গাজা স্ট্রিপ বলা হয়, এই সমস্ত জায়গাগুলোতে ইরান অস্ত্রশস্ত্র থেকে শুরু করে ফান্ডিং সমস্ত কিছু এখানে সাপ্লাই করে থাকে, বিকজ এই এরিয়াটার মধ্যে প্রত্যেকেরই একটা কন্ট্রোল চাই, যেহেতু এর মধ্যে দিয়ে পুরো গ্লোবাল ট্রানজ্যাকশনটা হচ্ছে। এখন ইউএসএ কি করে, ইউএসএ এই জায়গাটার মধ্যে প্রচুর পরিমাণে শিপ সাজিয়ে রেখেছে, অর্থাৎ যুদ্ধবাহী বিমান থেকে শুরু করে যুদ্ধবাহী জাহাজ সমস্ত কিছু এখানে ইউএসএ প্রচুর পরিমাণে এই এরিয়াটাকে ডমিনেট করার জন্য রেখে দিয়েছে, রাইট? এখন
যেটা দেখা যাচ্ছে এই জায়গাতে আমাদের হুদিস যারা আছে তারা কনস্ট্যান্টলি এই যে পোর্শনটা রয়েছে এটা সব থেকে ছোট্ট একটা পোর্শন, যেটা ব্যাপ্তি হচ্ছে মোটামুটিভাবে 30 কিলোমিটারের কাছাকাছি। তো এই জায়গাটাকে হুদিসরা সবসময় একটা টার্মোয়েল পরিস্থিতির মধ্যে রেখেছে। লাস্ট 11 মাস ধরে এখান থেকে যত জাহাজ যাচ্ছে মাঝামাঝি তারা অ্যাটাক করে। বিশেষ করে ইউএস এবং ইউকের যে সমস্ত জাহাজগুলো আছে সেই জাহাজগুলোকে দেখলে তারা অ্যাটাক করে, এবং এই জিনিসটা রিটালিয়েশন হিসাবে ইউএসএ প্রথমে হুদিসদের উপরে এখানে বেশ ভালো রকমের ভয়ঙ্কর রকমের আক্রমণ শুরু করেছিল কিছুদিন আগে অবধি। এখন যখন এই আক্রমণের পাল্লা বাড়ছে তার সাথে সাথে এই হুদিসরাও নিজেদের পুরো যে নেটওয়ার্ক সেই নেটওয়ার্ক বিস্তার লাভ করেছে। তার সাথে সাথে ইরানের যে নেটওয়ার্ক, ইরান যেভাবে এই এরিয়াটাকে ডমিনেট করতে চায় সেই নিয়ে পুরো বিষয়টা হচ্ছে এই রেড সি, সুয়েজ ক্যানেল এবং এই এরিয়াটাকে কে ডমিনেট করবে সেই বিষয়টা নিয়ে যুদ্ধটা অ্যাকচুয়ালি শুরু হচ্ছে। ওকে, আমি একদম সহজ ভাষায় বলছি, এর মধ্যে আরও প্রচুর লেভেল অফ কনফ্লিক্ট আছে, অনেক রকমের ডিটেলস আছে, তো সেটা বলতে গেলে ভিডিওটা মোটামুটি 24 ঘন্টার একটা ভিডিও হয়ে দাঁড়াবে। বাট আমি জিনিসটাকে শর্ট করার চেষ্টা করছি, সেই কারণে জাস্ট উপরে উপরে কভার করছি। যাই হোক, তো এখন যেটা বিষয় সেটা হচ্ছে এই জায়গাতে যেহেতু হুদিসরা আক্রমণ করছে এবং ইউএসএ প্রত্যুত্তরে আক্রমণ করছে, এবং কনস্ট্যান্টলি এই ঘটনাটা বা এই জিনিসটা কনস্ট্যান্টলি চলেই যাচ্ছে। এখন বাকবিতণ্ডা দুপক্ষের তরফ থেকেই চলছে। তো এর মধ্যে যেহেতু এই এরিয়াটা এতটা ইম্পর্টেন্ট এবং যেহেতু ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বা ইউএসএ তারা একটা বেশ বড় রকম ট্রেড ওয়ারের খেলায় মেতেছেন তাদের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তো সেই কারণে এই এরিয়াটার উপর আরও কন্ট্রোল জমানোর জন্য তারা যে কাজটা করেছে, এখানে একটা আইল্যান্ড আছে যেটা হচ্ছে ব্রিটিশ এবং ব্রিটিশদের অধ্যুষিত একটা আইল্যান্ড আছে। সেই আইল্যান্ডটার মধ্যে অ্যাকচুয়ালি তারা সমস্ত ট্রুপগুলোকে নিয়ে আসছে, এবং তাদের সব থেকে বড় যে বিমান সেই বিমানটার নাম হচ্ছে B2। সেই বিমানটাকে এনে এই এরিয়াটার মধ্যে এই যে আইল্যান্ডটা আছে এখানে, যেটা এখন এই মুহূর্তে দেখা যাচ্ছে না ম্যাপে যেহেতু আমি জুম আউট করেছি, আমি জুম ইন করে দেখাচ্ছি পুনরায়। সেই আইল্যান্ডটার মধ্যে তারা এই দিক থেকে, অর্থাৎ এই জায়গাটা পৃথিবী তো গোল, তো ইউএসের এই দিক থেকে প্রচুর পরিমাণে বিমান এসে এই জায়গাটায় জমা হয়েছে, এবং এই যে বিমানগুলো এগুলো প্রত্যেকটা প্রচণ্ড শক্তিশালী বিমান, ইউএসের সব থেকে বড় পাওয়ারফুল বিমান B2 বিমান, যেটা নিউক্লিয়ার উইপন অবধি বহন করতে পারে এবং যেটাকে র্যাডারে সহজে ধরা যায় না এবং অনেক উঁচু থেকে পুরো যুদ্ধটা করতে পারে। তারা B2 বিমানগুলো এই সমস্ত অঞ্চলগুলোয় রাখেনি, তার কারণ ইরান যে কোনো সময়ে ডিস্ট্রাকশন করতে পারে। ইরানের যে মিসাইল ক্ষমতা সেটা হচ্ছে 2500 কিলোমিটার অবধি, আমি কিলোমিটারে বলছি, আপনারা মিডিয়া রিপোর্ট পড়লে মাইলসে পাবেন, সো আমার থেকে সেই জিনিসটা একটু ডিফার করবে, আমি আগে থেকেই বলে দিচ্ছি। তো 2500 কিলোমিটার অবধি ইরানের মিসাইলগুলোর ব্যাপ্তি। তো সেই কারণে তারা কি করেছে, তাদের যত অস্ত্র সরঞ্জাম সেই সমস্ত কিছু তারা এইখানের আইল্যান্ডটার মধ্যে রাখছে। এবং আমি যদি জুম ইন করি তাহলে এখানে দেখুন এই যে ডিয়াজিও গ্রেসিয়া জায়গাটার নাম, এবং এখানে দেখুন একটা প্লেনের ছবি আছে, এবং এই জায়গাটা পুরো মিলিটারি বেস, এবং এখানে প্রচুর পরিমাণে যুদ্ধ বিমান নামানো হয়েছে ডিয়াজিও গ্রেসিয়াতে। এবং এই এরিয়াটার মধ্যে হিউজ নাম্বার অফ B2 বিমান নামানো হয়েছে, টোটাল সম্ভবত 13টা, এবং উইপন হিসাবে টোটাল 400 সামথিংয়ের মতো বোম এখানে মজুত করা হয়েছে, যেগুলো ভীষণ পাওয়ারফুল। এবং এই যে এরিয়াটা রয়েছে এই এরিয়াটা হচ্ছে টোটালি দেখতে গেলে ইরান থেকে 3500, আমি যদি ছোট করি, রাইট, এই যে ইরান রয়েছে ইরান থেকে এই জায়গাটার ডিস্টেন্স হচ্ছে 3500 কিলোমিটারের মতো। তা সুতরাং ইরানের মিসাইল এখানে এসে পৌঁছাতে পারবে না, বাট এরা যদি অ্যাটাক করতে চায় যে কোনো সময় যুদ্ধ বিমান নিয়ে গিয়ে ইরানের ওপর অ্যাটাক করতে পারে বা ইয়েমেনের ওপরও অ্যাটাক করতে পারে। সুতরাং এই এরিয়াটাকে কন্ট্রোল করার জন্য আমেরিকা এই প্ল্যানটা বানিয়েছে। এখন আমার যেটা মনে হয় যে এটা শুধুমাত্র এই এরিয়াটাকে কন্ট্রোল করা নয়, এর সাথে সাথে এই পুরো এশিয়ান যে এরিয়াটা রয়েছে পুরো এশিয়ার এরিয়াটাকেই কন্ট্রোল করার জন্য এই মিলিটারি ট্রুপটা নামানো হয়েছে, এবং এটা এত সহজে এখান থেকে উঠবে না, এটা দীর্ঘদিন এখানে থাকবে, এবং দ্যাট ইজ দেয়ার প্ল্যান। কারণ এই ট্রেড ওয়ারকে সফল করতে হলে এই জায়গাটার উপর ইউএসের কন্ট্রোল চাই, ফুল কন্ট্রোল চাই, তবে সে গিয়ে সমস্ত দিক থেকে বাকিদের সাথে নেগোসিয়েশনের সময় বা এই জায়গাটার মধ্যে দিয়ে আপনাদের মানে ফর এক্সাম্পল ইন্ডিয়ার সাথে যদি নেগোসিয়েশনে যায় যে
আপনার যত মালবাহী জাহাজগুলো আছে সেগুলোকে এইদিকে নিয়ে যাওয়ার জন্য আমরা হেল্প করব, বদলে আমাদের এই ট্যাক্স স্ট্রাকচার হতে হবে, ইত্যাদি ইত্যাদি ভেরিয়াস টাইপ অফ নেগোসিয়েশন চলে বড় বড় কান্ট্রিজের মধ্যে। সেই টাইপ অফ সিনারিও এখানে তৈরি হয়েছে। ইরান কনস্ট্যান্টলি থ্রেট দিচ্ছে যে ওকে লেটস গো ফর এ ওয়ার। ইউএসএও সেই রকমভাবেই যাচ্ছে। তো দুপক্ষ আপাতত একটা আস্ফালন করছে, বাট এটা কতটা ওয়ারের দিকে যাবে সেটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। আমার মনে হয় না এটা ওয়ারের দিকে যাবে, বাট নেগোসিয়েশন সেই জায়গাতেই যাবে। দুজনেই দুজনকে চোখ রাঙাচ্ছে, এবং সেই কারণের জন্য আমরা যদি দেখি এই এরিয়াটার মধ্যে যে ডিয়াজিও গ্রেসিয়া যে জায়গাটা রয়েছে সেই জায়গাটার মধ্যে কিন্তু ভালো রকমের ইউএসএ ট্রুপ নামিয়েছে, রাইট? এখন দেখার যে এই সিনারিওতে কোন দিকে যায় পুরো গেমটা। আমি এটাকে গেমই বলছি, কারণ বড় বড় রাষ্ট্রনায়করা এটাকে গেমই মনে করেন। তো যাই হোক না কেন, যুদ্ধ মোটেও কাঙ্ক্ষিত জিনিস নয়, বা সেটা কোনো কারণেই ভালো হবে না। বাট যদি এই জায়গাতে এইরকমভাবে এই পরিস্থিতি বজায় থাকে দীর্ঘদিন, তাহলে সেটা গ্লোবাল সাপ্লাই চেনের জন্য বেশ বড় রকমের একটা পরিস্থিতি তৈরি হবে, এবং যেটা পরবর্তীকালে এই এরিয়াটার মধ্যে এই টাইপ অফ মানে কি বলবো, যদি টার্ময়েল থাকে তাহলে যেটা সিনারিও দাঁড়াবে, ক্রুড প্রাইসেস হাইক করতে পারে, এবং গ্লোবাল সাপ্লাই চেনের জন্য এই জায়গাটা যথেষ্ট ভাইটাল। তো আগামী কিছু দিনের মধ্যে এই জায়গাটাকে নিয়ে আরও প্রচুর নিউজ আপনারা পাবেন বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন নিউজ এজেন্সি থেকে। বাট এটার গুরুত্বটা আশা করি এই ভিডিওতে আমি বোঝাতে সক্ষম হলাম, এবং এই কারণে এবং তার সাথে সাথে ইউএসের যে মানে বেশ বড় রকমের একটা ট্রেড ওয়ারের প্রভাব, সেই প্রভাবের জন্য কিন্তু আমরা গ্লোবাল মার্কেটগুলোকে প্রত্যেকটাকে ডাউন স্টেটে দেখছি আজকের ডেটে, যেটা কিন্তু গ্লোবালি মার্কেটের জন্য যথেষ্ট খারাপ। এবং এই পরিস্থিতিটা যতক্ষণ না মানে পুরো পরিস্থিতিটা ঠিকঠাক জায়গায় আসছে, ততক্ষণ অবধি এই জিনিসটা মোটেও মানে ঠিকঠাক জায়গায় যাবে না। তো এই মুহূর্তে আপনি যদি ইন্ডিয়ান মার্কেটে পজিশন বানাতে চান, পজিশন আপনি বানাতেই পারেন। ইন্ডিয়ান মার্কেট অনেকটা ফল করেছে, ইত্যাদি ইত্যাদি, আন্ডারভ্যালুড স্টকও প্রচুর রয়েছে। বাট একটু সাবধানে বুঝে শুনে পজিশন বানাবেন। বাট ফিয়ারের সময়ই পজিশন বানালে সেক্ষেত্রে ভালো রেজাল্ট আসে, যখন ভালো সময় আসে সেই সময়। দিস ইজ অলসো ইম্পর্টেন্ট টু নো। বাট যদি আপনি পজিশন বানান, হিউজ পরিমাণ ক্যাপিটাল কখনোই ডিপ্লয় করবেন না এরকম পরিস্থিতিতে, বিকজ আমরা জানি না যে মার্কেট কতটা ফল করবে বা কতটা রাইজ করবে বা কোথা থেকে রাইজ করবে, রাইট? যদি আপনার পছন্দ মতো স্টক থাকে, আপনি ধীরে 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 অল্প অল্প করে মানে সেই জায়গাগুলোকে কভার করতে পারেন। একবারে একগাদা টাকা একবারে ডিপ্লয় করার দিকে কখনোই মানে আমি বলি না কাউকেই, এবং আমি সেটাই আপনাকে সাজেস্ট করব। যাই হোক, আশা করি বোঝা গেল গ্লোবালি সিচুয়েশনসটা কী। মার্কেট আমি যে বলছিলাম যে 29 তারিখ টু 14 তারিখের মধ্যে গ্লোবাল মার্কেটের দিক থেকে একটা বেশ ভালো খারাপ পরিস্থিতিতে যাবে, জিওপলিটিক্যাল সিনারিওস এটসেট্রা এটসেট্রা, এই সমস্ত কারণে। বাট বেসিক্যালি যখন এইরকম একটা সার্টেন ইভেন্ট থাকে, অর্থাৎ যখন প্রত্যেকেই জানে যে এই টাইপ অফ সিনারিওস তৈরি হতে যাচ্ছে, তো সেই মুহূর্তে কি হয়, মার্কেট হিউজ পরিমাণ বিয়ার ট্র্যাপ করে ওপরে উঠে যাওয়ারও একটা বড় প্রবাবিলিটি থাকে। ওকে, বিকজ মার্কেটে খুব অল্প সংখ্যক মানুষই পয়সা বানায়, এবং সেটা ধ্রুব সত্য, সেই জিনিসটাই হতে থাকবে। সুতরাং আপনি যদি কোনো বেট প্লেস করেন, সেই জায়গা থেকে আপনি কিন্তু চিন্তা ভাবনা করে করবেন। আমরা যারা হেজ বেস কাজকর্ম করি, এই মুহূর্তের জন্য সব থেকে ভালো স্ট্র্যাটেজি বলা যেতে পারে লং স্ট্র্যাডেল। লং স্ট্র্যাডেল এই কারণেই, কারণ ইন্ডিয়ার ভিক্সও অনেক ফল করেছে, লং স্ট্র্যাডেল করতে পারেন। একটা দীর্ঘ সময়ের টাইম ধরে এই জায়গায় যদি কেউ লং স্ট্র্যাডেল করেন, আশা করি আগামী কিছুদিনের মধ্যে ভালো প্রফিট বানাতে পারবেন। যাই হোক, আজকের ভিডিওটাকে আর দীর্ঘায়িত করছি না, ভিডিওটাকে এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।